ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে একটু সমস্যায় পড়ে থাকি, তাই না? কিন্তু আজকের পর আমার উপর বিশ্বাস রাখো, ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কখনো কোনো সমস্যা থাকবে না। সবাই পারবে। কিভাবে পারবে? একদম সিম্পল। তোমরা কি আগের মতোই সূত্রগুলো ফলো করবে বা অনুসরণ করবে? মোটেও না। আচ্ছা, আমরা কিভাবে শিখি? 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d, তারপর 4s, তারপর 4s এর পরে 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, এটসেট্রা। এরকম করে আমরা শিখি, তাই তো? আচ্ছা, এটা তো আমি ভুলে যাব, তাই না? পাজেল হয়ে যাব। এরকম পাজেল হয়ে গেলে তখন তো তাহলে সমস্যা, হ্যাঁ? সমস্যা না? আচ্ছা, পাজেল হওয়া যাবে না। তো আমরা একটু শর্টকাট সিস্টেম আবিষ্কার করেছি, যেটা সম্পূর্ণই আমার প্রচেষ্টা ইনশাল্লাহ। আমরা একটু এদিকে খেয়াল করি। আমরা যদি এভাবে শিখি, দেখি তো আমরা কেউ এভাবে শিখাইছি কিনা, যে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। আচ্ছা, দেখি তো আমরা কয়টা অরবিটাল জানি কি? কয়টা জানি? এদিকে তাকাই সবাই। আমরা এস জানি, পি জানি, ডি জানি, এফ জানি। আচ্ছা, এস এর মান কত জানো কি? এস এর মান হচ্ছে 0, পির মান হচ্ছে 1, ডির মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এসে ইলেকট্রন থাকে কয়টা? এসে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। কয়টা? 2টা। পিতে কয়টা থাকতে পারে? 6টা। ডিতে কয়টা থাকতে পারে? 10টা। এফে কয়টা থাকতে পারে? 14টা। এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে একটা সূত্র জানবো। সূত্র, যেটা শক্তি বের করার সূত্র বলা হয়। কিসের সূত্র? শক্তি। কি কি? সমান সমান এন প্লাস এল। ঠিক আছে? আচ্ছা, এটুকু মুখস্থ হয়ে গেলে আমরা এই যে 6, দেখো 4টা এস পি ডি এফ। প্রথমে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ বসাবো। হ্যাঁ, প্রথমে এস বসাবো। প্রত্যেকটার সাথেই এস বসাবো। যেমন 6s, 5s, 4s, 3s, 2s, এরপর 1s। এরপর আমরা প্রত্যেকটার সাথে এস দেওয়ার পরে কাজ কিন্তু শেষ। তারপরে আমরা প্রত্যেকটার সাথে আবার কি দিব? পি দিব। কিন্তু প্রত্যেকটা আর কই, হ্যাঁ তাই না? চিন্তার কোনো কারণ নেই। প্রথমেই আমরা দেখো সংখ্যা লিখছি, তারপর প্রত্যেকটার সাথে এস অরবিটাল ইউজ করছি। এখন আমার 6টা এস উপশক্তি স্তর ইউজ করছি। উপশক্তি স্তর আর অরবিটাল আলাদা বিষয়। অরবিটাল হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের সাথে একটা উপশক্তি স্তর মিলে একটা অরবিটাল হয়। তাহলে 6টা অরবিটাল হয়েছে। এবং এখন আমি পি উপশক্তি স্তর দিয়ে, মানে সহকারী শক্তি স্তর দিয়ে আরো কয়েকটা অরবিটাল সৃষ্টি করব। তো উল্টা দিক থেকে, যেমন 6 এর পরে কত? 6 এর পরে আমরা জানি 5। আবার এস এর পরে কি? এই যে পর্যায়ক্রমিক ভাবে আগে এস শিখছি, তারপরে পি শিখছি, তারপরে ডি শিখছি, তারপর এফ শিখছি। তাহলে এস এর পরে আমরা কি লিখব? এস এর পরে আমরা দেখো পি লিখব। কি লিখব? পি লিখব। দেখো এই যে এস এর পরে
পি কি পি পি কত? আচ্ছা পি লিখছি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে বলা হয় ডিসক্লেমার। আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথম শক্তি স্তরে একটা শুধু 1s, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা 2s 2p, তৃতীয় শক্তি স্তরে তিনটা 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে চারটা 4s 4p 4d 4f। এরপরে যত উপরে যাব মানে 6 7 উপরে গেলে চারটাই থাকবে, চারটা করেই থাকবে, চারটি থাকবে। আচ্ছা তাহলে খেয়াল করো, এস এর পরে পি শিখছি, হ্যাঁ, তার মানে 2 নাম্বার শক্তি স্তরে পি পর্যন্ত আছে। 2 নাম্বার শক্তি স্তরে কিন্তু আমাদের আর কি নাই, হ্যাঁ দেখো 2d 2f এটা কিন্তু নাই, ঠিক আছে, এটা নাই। এরপরে 3 নাম্বার শক্তি স্তরে কি নাই, 3f নাই। এইটুকু আমার মুখস্থ রাখলেই হয়ে যাবে। আমি এতক্ষণ বুঝাইলাম শুধু এই যে মূল যেটুকু বললাম এইটুকু। তার মানে আমরা 2 নাম্বার শক্তি স্তরে 2d 2f এটা জানবো নাই, 3 নাম্বার শক্তি স্তরে 3f নাই, শেষ। আচ্ছা তাহলে আমাদের পি ফিল আপ হয়ে গেছে না? প্রথমে খেয়াল করো 1 থেকে 6 পর্যন্ত লিখছে, তারপর প্রত্যেকটার সাথে এস দিছি। আচ্ছা এস এর পরে আমরা কি দিছি, প্রত্যেকটার সাথেই পি দিছি, কিন্তু খেয়াল করো তো একের মধ্যে পি কিন্তু দেয় নাই, কারণ একের মধ্যে একটা অরবিটাল শুধু এস। 2 নাম্বার শক্তিস্তর দুইটা অরবিটাল এস আর পি। 3 নাম্বার শক্তিস্তরে তিনটা অরবিটাল 3s 3p 3d। 4 নাম্বার শক্তিস্তরে চারটা অরবিটাল 4s 4p 4d। আচ্ছা আমরা 6 এর পরে তাহলে সংখ্যা এখানে কত দিব? 6 এর পরে সুন্দর করে 5 দিব। এরপর 5 এর পরে সংখ্যা কত দিব? 4 দিব। এরপর 4 এর পরে সংখ্যা কত দিব? 3p দিব। হ্যাঁ 3 এর পরে সংখ্যা কত দিব? 2 দিব। অর্থাৎ সংখ্যা 1 করে কমে যাবে। এক করে কমে যাবে সংখ্যা। আচ্ছা পির পরে তাহলে কি দেব দেখো তো। পির পরে আমরা দেখো, পির পরে আমরা ডি দিব। কি দিব? ডি। ডি এখানেও ডি, এখানেও। আচ্ছা এই দুইটার মধ্যেই আমাদের ডি দিব, ঠিক আছে। আচ্ছা এরপর খেয়াল করি 5 এর আগে সংখ্যা কত? এখানে কিন্তু ডি দেওয়া হয় নাই, ডিটা আমরা দিয়ে নেই, ডি দিব।
আচ্ছা আমরা খেয়াল করি 5 এর আগে সংখ্যা কত? 4। কত? 4D। এখানে কত? 3D। শেষ। সবগুলোই ক্লিয়ার না? আমাদের এই পর্যন্তই আসে। তারপর যদি আমরা চাই যে আরেকটু বাড়িয়ে করবো সেটাও করা সম্ভব। দেখো প্রত্যেকটা অরবিটালই আমরা 2টা করে দিয়ে দিব। 2, এটাতে 2টা থাকবে, এটাতে 6টা, এটাতে 2টা, এটাতে 6টা, এটাতে 2টা, এটাতে 10টা, এটাতে 6টা, এটাতে 2টা, এটাতে 10টা, এটাতে 6টা, এটাতে 2টা। 6s2 গণিত আমরা কত আসে? 2 + 2 4, 6 10, 10 আর 2 12, 12 6 18, এই 3 6 এই পর্যন্ত আমাদের 18। এরপর 20 আর 10 এ কত? 30, 30 36 38, 38 আর 10 এ 48, 48 আর 2 এ 50, কত? 56, যাকে বলা হয় বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিসের? বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস। বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এই যে সূত্র শিখলাম, এখানে কি কঠিন হলো? তাহলে আমি একটু নিচে সামারি করে দেই। সামারিটা হচ্ছে এমন যে 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তর, 5 নাম্বার শক্তি স্তর, 6 নাম্বার শক্তি স্তর। প্রত্যেকটা শক্তি স্তরের সাথে আমি কি করব? এস ঢোকাই দিব। তাহলে কি এখানেও এস থাকবে, 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 এখানেও এস থাকবে। এরপর প্রত্যেকটার সাথে আমি আবার এস এর পরে পর্যায়ক্রমিকভাবে আমরা কি দিব? পি দিব। দেখো তো এখানে কি আছে? তাহলে কি এস এর পরে পি, এটার সাথে আমরা পি দিলাম, এটার সাথে আমরা পি দিলাম, এটার সাথেও পি দিলাম। এরপরে এটার সাথে আর পি দিব না। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এরপরে আমরা সংখ্যা দিব। আবার সংখ্যা কি দিব? দেখো তো সংখ্যা দিব হচ্ছে, দেখো 6, এসটা তো 6 লিখেই ফেলছি, এখন পি দা লিখবো। পি কি আবার 6 লিখবো না? 6 থেকে প্রত্যেকটাই এস এর পরে পি গেলে 1 কমাইয়া যাব। যেমন এখানে এস লিখছি, তারপরে পি লিখছি, পির সাথে যে সংখ্যাটা লিখবো এস এর সাথে যা লিখছি তার থেকে 1, প্রত্যেকটাই একই অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমে এটা করি, 6 থেকে 1 কমলে 5, এইখানে 5s লিখছি, 5 থেকে 1 কমলে 4, এখানে 6s লিখছি, 4 থেকে 1 কমলে কত? 3। ঠিক আছে? এখানে 3s লিখছি, 3 থেকে 1 কমলে কত? 2। ঠিক আছে? এটা হলো আমাদের মেইন ফ্যাক্টর। এরপরে খেয়াল করে আমরা এস এর পরে আমরা সংখ্যা কত লিখব? সংখ্যা লিখব কত লিখব? এস এর পরে পি লিখছি, পির পরে আমরা কি লিখব? ডি লিখব। কি লিখব? ডি লিখব। ঠিক আছে? এই ডি লিখলাম, প্রত্যেকটার সাথে এই ডি লিখলাম। আচ্ছা এখানে আবার কিন্তু ডি লিখব না, এই দুইটার মধ্যে ডি লিখব। ঠিক আছে? আচ্ছা ডি লেখার পরে সংখ্যা কত লিখব? সংখ্যা আমরা 1 করে কমাই গেছি না? দেখো এই যে পি, এখন পি থেকে কমাবো, এস এর কাজ শেষ, তারপরে পির কাজ করলাম, পির পরে এখন ডির কাজ করতেছি, ডির পরে ক্ষয় সংখ্যা 5, 5 থেকে তাহলে খেয়াল করো কত কমবো? আর 1 কমায় পর্যায়ক্রমিক ভাবে 1 কমবে, যে এস তারপরে পি তারপরে ডি তারপরে এফ। এস থেকে সাথে যা থাকবে তার থেকে পিতে গেলে 1 কম, তার থেকে ডিতে গেলে 1 কম, তার থেকে এফে গেলে আরেক কম। যেমন এস এর সাথে যদি 6 থাকে, পিতে গেলে 5 হবে, ডিতে গেলে 4 হবে, এফে গেলে 3 হবে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। তাহলে ডি 5 লিখছি না আমরা, এই ডির পর 5 লিখছি তো, খেয়াল করি কিন্তু। তাহলে এই 5 এর পরে কি লিখবো? আমরা 4 লিখবো। এই যে 4 এর পরে কি লিখবো? 3D লিখবো। ঠিক আছে? আমাদের কিন্তু সূত্র শেখা শেষ। এই পর্যন্ত শিখলে আমরা যদি এখন এইটার ইলেকট্রন বিন্যাস করে কত আসে দেখো। এই ইলেকট্রন বিন্যাস করলে আমাদের আসবে, দেখো এই যে এস এ থাকে কয়টা? 2টা, আবার এস এ কয়টা? 2টা, আবার পিতে থাকে 6টা, এসে থাকে 2টা, পিতে থাকে 6টা, এসে থাকে 2টা, ডিতে থাকে 10টা, পিতে থাকে 6টা, এসে থাকে 2টা। ঠিক আছে? ডিতে থাকে কয়টা? 10টা,
পিতে থাকে কয়টা 6টা, এসে থাকে 2টা। এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, এই ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে তোমার কার ইলেকট্রন বিন্যাস জানো? বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস, যার পারমাণবিক সংখ্যা 56। বিষয়টা মজার না? আচ্ছা, তাহলে আমার কি সূত্র মুখস্থ করা লাগছে? আমরা তো সূত্র এই যে সচরাচর বইয়ের মধ্যে যেভাবে দেখি, এই যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত লিখি, 1 2 3 4 5 6 7 এই 8। এরপরে আবার 2 থেকে শুরু করে প্রত্যেকটার সাথেই খেয়াল করব, হ্যাঁ 2 থেকে শুরু করে, এই যে 2 থেকে শুরু করে দুই দিক থেকেই একটা করে কমাই লিখবো। প্রথমে 1 থেকে লিখছি না, এরপরে 2 থেকে শুরু করে গুনবো, 3 4 5 6 7। আচ্ছা, এরপরে আরেকটা ধাপ নামলে এটার পর থেকে আমরা আরেক কমাই শিখবো, সেটা হচ্ছে এখানে কত 3 থেকে শুরু করব, 3 4 5, এখানে আরেক ধাপ কম 6 পর্যন্ত লিখব। ঠিক আছে, 3 4 5 6, পরটাতে আবার একটা একটা করে কম, এখানে কত 4 আছে না, 4, তারপরে কত 5। আমরা প্রথমেই যেটা আছে সেটা প্রত্যেকটার সাথে এস দিয়ে দিব, এস দিয়ে দিব, এস দিয়ে দিব, সবগুলোর সাথে এস দিয়ে দিব, সবগুলোর সাথেই এস দিয়ে দিব। এটার সাথে এস এর পরে পি শিখছি না, সবগুলোর সাথে পি দিব, কি দিব পি, সবগুলোর সাথেই পি দিব। এরপরে সবগুলোর সাথে ডি দিব, ডি দিব, এরপরে এফ দিব, এফ দিব। আমরা তখন এটা করছি, প্রথমে এভাবে এটা ক্রস করছি, তারপরে এই 2s এটা এভাবে ক্রস করছি, ঠিক আছে। তারপরে 3s দিয়া 2s 2p দিছি, দেখো 2s 2p, হ্যাঁ এই ঠিক একই রকম ভাবে এটা দেয়া, এটা দেয়া, এটা দেয়া, 3s এটা দেয়া, এটা 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 দেয়া, এভাবে 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 আমরা ক্রস করছি, তাই না? তো একটু যদি এদিক সেদিক হয়েছে দেখি একটু মিললো না, এটাও যদি তোমরা করো তাহলে মিলবে। তো এটা থেকে আমি আশা করবো যে এটা তোমাদের কাছে অনেক সহজ লাগবে, হ্যাঁ অনেক সহজ লাগবে। এটা তেমন যে এইভাবে বের করতে হবে এটা তা না, এটা হচ্ছে সরাসরি। এখন আমি বলে দেই যে সরাসরি হ্যাঁ কিভাবে কি করবে একটু দেখি। আচ্ছা দেখো, এখানে আমরা যদি কপার 29 এটার ইলেকট্রন বিন্যাস করতে যাই, কিভাবে করব? যে 1s2 18 পর্যন্ত মুখস্থ থাকবে, 2s2, এরপর 2p6, 3s2, 3p6, এই 18 হয়ে গেল, 3d10, এরপর 4s1। আচ্ছা দেখো তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 আর 10 28 রেখে কত 29 না? আচ্ছা এটাই হচ্ছে ফ্যাক্টর। আমি যে এটা করলাম 3d1 4s 3d10 4s1, আচ্ছা এটা তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সেটা কিন্তু হয়ে গেছে, এখানে কোনো ভুল নাই। বাট এখানে একটু নিয়ম প্রযোজ্য হয়েছে, যেটা মুখস্থ করলে পারবো না, আর যারা মুখস্থ না করছে তারা বুঝে নিতে পারবো। মানে ওই যে শক্তি লিখলাম, একটা বিষয় খেয়াল করো, শক্তি বের করার একটা সূত্র আছে যে n প্লাস l, এখান থেকে করতে হয়। দেখো এই 3d অরবিটালের শক্তিটা, 3d অরবিটালের শক্তি, প্রধান শক্তি স্তর n এর মান 3, আর সহকারী শক্তি স্তর l কে সহকারী শক্তি স্তর বলা হয়, n কে প্রধান শক্তি স্তর বলা হয়। তাহলে এই সহকারী d এটার মান হচ্ছে 2, যোগ করলে আমার আসে কত 5, ঠিক আছে। আচ্ছা এটা কার শক্তি গেল? 3d অরবিটালের শক্তি। যদি 4s অরবিটালের শক্তি করি, 4s এর করি, 4s সমান 4 গুণন 0 সমান কত 4, তাহলে 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তাহলে আউটপাউ বলছে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তিতে যায়। তাহলে 4s যেহেতু নিম্ন শক্তির অরবিটাল, এই কারণে ইলেকট্রন কিন্তু এইখানে আগে প্রবেশ করবে। কয়টা প্রবেশ করবে? এখানে 2টা, বাকি কয়টা 9টা এখানে যাবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করো, যদি আমি 4s এই 1 এর জায়গায় যদি আমি 2 দিতাম, ঠিক আছে, 1 এর জায়গায় যদি আমি 2 দিতাম, তাহলে কি হইতো? 3d9 হইতো, তাই না? দেখো 3d9 হইতো, 3d9 হইতো। তাহলে 3d9 আর 4s2 দিলে পরে আমার ইলেকট্রন বিন্যাস হইতো না। কেন হইতো না? কারণ হচ্ছে যে ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ,
অবস্থায় স্থিতিশীল। আচ্ছা, শুধু ডি নয়, এরকম পি অরবিটাল, এফ অরবিটাল, এই আরো এই দুইটা অরবিটালও একই অবস্থায় একই কাজ করে থাকে, যে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীলতা প্রদর্শন করে। এই কারণে এই ডি 9 10 পূর্ণ হতে আর 1 লাগে না। এই কারণে এইখানে সে কি করবে, 10টা ইলেকট্রন বিন্যাস লাভ করবে, আর এখানে কয়টা, একটা। আগে যেটা করেছিলাম, হ্যাঁ সেটাই, ওই যে বললাম যে এটাই ঠিক আছে ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা তো মুখস্থ, হ্যাঁ তোমরা তো না বুঝে করছিলা, এখনই এই যে অনেকটাই বুঝে করতে পারলা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা আমি এটা আবার একটু লিখে দিচ্ছি, দেখো 3p পরে কত, 4s1 3d10, এভাবে লিখলেও হবে, আবার 3d10 লিখে 4s1 লিখো তাহলেও হবে। এই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। তাহলে সূত্রটা আমি আবার বলি, যে পর্যায়ক্রমিকভাবে আমরা 6টা সংখ্যা লিখব, তারপরে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা কি দিব, হ্যাঁ পর্যায়ক্রমিকভাবে আমরা কয়টা সংখ্যা লিখব, 6টা সংখ্যা লিখব, যে 1 2 3 4 5 6। এরপর প্রত্যেকটার সাথে আমরা এজ দিব, এরকম করে প্রত্যেকটার সাথে এজ দেওয়া হয়ে গেলে আমরা প্রত্যেকটার সাথে আবার পি লিখবো। কিন্তু আমরা তো আগে সংখ্যা লিখছি, এখন সংখ্যা নাই, তাহলে কি কোথায় পি লিখবো? তাহলে 6-এর পরে আমরা পি লিখবো, পর্যায়ক্রমিকভাবে পরে পি লিখবো, হ্যাঁ তারপরে আবার পি লিখবো, তারপরে আবার পি লিখবো, তারপরে আবার পি লিখবো। এখন প্রশ্ন হবে এইগুলাতে লিখবো কিনা, না 2s এর পরে হ্যাঁ আমরা আর পি লিখবো না। ঠিক আছে, পির পরে সংখ্যা কত লিখবো, 6 লিখছি, 6 থেকে ছোট কত, 5 না, 5 লিখবো। এখানে কত লিখছি দেখো তো, 5 লিখছি, 5-এর থেকে ছোট কত, 4 না, 4 লিখবো। এখানে 4 লিখছি, 4 থেকে ছোট কত, 3 না, 3 লিখবে। 1 করে কমিয়ে যাবে। এখানে কি লিখছি দেখো তো, এস লিখছি, এস এর থেকে হ্যাঁ মানে 3 থেকে 1 কম কত, 2 না, এই যে 2p। তাহলে খেয়াল করো আমাদের এই 2p 3s 3p 4s পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, পির পরে আমরা কি লিখবো দেখো তো, ডি লিখবো। পি কিন্তু শেষ, ডি লিখবো। এরপরে এটার সাথেও আমরা কি লিখবো, ডি লিখবো। আচ্ছা, ডির পরে কখনো মনে রাখবা 2d নেই, 2d নেই, এরপর 3f নেই, এই দুটো অরবিটাল আমাদের নাইকা, এই দুটো মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এই পির পরে 5 থেকে সংখ্যা কত, এখানে 4 হবে না, এখানে 4, পরেরটাই হ্যাঁ 4 থেকে সংখ্যা 1 কমলে কত থাকে, 3 থাকে না, 3d। তাহলে কি 3d হয়ে গেল, 4p 5s হয়েছে 4d, হ্যাঁ 4d হয়ে গেল না। এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত মুখস্থ করলে অনেকেরই হয়ে যাবে। যদি চাও যে এই সংখ্যাটাকে বাড়াইয়া করবা, তুমি কি করবা, বাড়াইয়া করবা, আর একটু বড় বানাবা, সেক্ষেত্রে কি করবা একটু দেখো। সেক্ষেত্রে আমি একটু লিখে দিতেছি, সবাই একটু খেয়াল করো। যদি সংখ্যা বড় বানাইতে চাও, তাহলে এখানে 1 লিখলা, এরপর 2 লিখলা, এরপর 3 লিখলা, এরপর 4 লিখলা, এরপর 5 লিখলা, এরপর 6 লিখলা, এরপর 7 লিখলা। আগের মতোই সবগুলোর সাথে আমরা এস দিয়ে দিলাম, সবগুলোর সাথেই এস দিয়ে দিলাম। আচ্ছা, এস এর পরে আমরা কি শিখছি, যে পি দিব। এস এর পরে কি দিব, পি দিব, সবগুলোর সাথেই পি দিব, সবগুলোর সাথেই পি দিব, সবগুলোর সাথেই পি দিব। পির পরে সংখ্যা কত দিব, 1 কইরা কমাই যাব, এখানে 6 দিব, এখানে কত দিব, 1 কমাইলে 5 দিব, এখানে কত দিব, 1 কমাইলে 4 দিব, এখানে কত দিব, 1 কমাইলে 3 দিব, এখানে কত দিব, 1 কমাইলে 2 দিব। আচ্ছা, 6 এর পরে আমরা সংখ্যা পির পরে আমরা কি শিখছি, যে ডি দিব। পির পরে কি দিব, ডি দিব, পির পরে কি দিব, ডি দিব। আচ্ছা, ডি এই পর্যন্ত শেষ। হ্যাঁ, ডির পরে আমরা এখানে সংখ্যা কি দিব দেখো, 6 পর্যন্ত লিখছে, তার মানে এর আগে দিব 5। আচ্ছা, এরপরে এই ডির আগে সংখ্যা কত দিব, 4, এরপর এই ডির আগে সংখ্যা কত দিব, 3d। এ পর্যন্ত কাজ আমাদের শেষ। এরপরে ডির পরে আমরা কি লিখবো, এফ লিখবো। কি লিখবো, এফ। এখানে কি লিখবো দেখো, যেহেতু 3f নাই, 2d নাই, এই কারণে 2 কিন্তু এখানে বসে নাই, আর 3f নাই, এই কারণে কিন্তু দেখো এই গ্যাপের মধ্যে আর 3f বসবে না।
আচ্ছা, এখন এই এফ এর কাজটা আমরা করব 5-এর পরে কত 4f দিব, শেষ। এই যে 4 নাম্বার শক্তি স্তর পর থেকে 4f 4টা অরবিটাল হবে। আচ্ছা, তার মানে আমাদের 1 নাম্বার শক্তি স্তরে শুধু 1s আছে, 2 নাম্বার শক্তি স্তরে 2s 2p। আচ্ছা, 3 নাম্বার শক্তি স্তরে 3s 3p 3d। আর 4 নাম্বার শক্তি স্তরে 4টাই আছে, 4s 4p 4d 4f 4টাই আছে। এরপরে উপর দিকে যত যাবো আমরা ডট 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 4টা করেই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই সূত্র যেটা আমরা জীবনভর মুখস্থ বা সারা জীবন মুখস্থ করেছি, টিচাররাও মুখস্থ করতে বলছে। আমি আশা করব আমার এই ভিডিও দেখলে কারো আর এটা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপর যে বিষয়টা তোমাদেরকে কনফিউজ করে সেটা হচ্ছে আউফ বাউ নীতি। বিজ্ঞানী আউফ বাউ বলছে যে ইলেকট্রন সবসময় হ্যাঁ ছোটটায় আগে যাব, ছোট শক্তিতে আগে যাবে, ছোট শক্তিতে আগে যায়, পরে বড়টায় যায়, পরে বড়টিতে যাবে। তাহলে এটা কোনটা দ্বারা করি আমরা? এই যে n+l এই যে সূত্র আছে এটা থেকে আমরা করি। এখানে nটা হচ্ছে প্রধান শক্তি স্তর, আর এই এলটা হচ্ছে সহকারী শক্তি স্তর, সহকারী শক্তি স্তর। তাহলে যে কোন অরবিটালের শক্তি আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, সেটার অরবিটাল শক্তি যখন বের করতে যাবো তখন প্রধান শক্তি স্তর যেটা সেটা হবে। যেমন আমরা একটা ইলেকট্রন বিন্যাস কাউন্ট করি, যে যেমন দেখো স্ক্যান্ডিয়াম কত 21, এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 18 হয়েছে। এই 18 হওয়ার পরে বাকি কত আছে? 3টে। এই 3টা 2টা অরবিটাল, একটা 3p এর পরে 3d আর একটা হচ্ছে 4s। তাহলে ইলেকট্রন কোথায় যাবে? আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কোথায় যাবে? এটা তুমি কনফিউজড হয়ে যাও, 3d তে যাবে না 4s এ যাবে? এটা ডিপেন্ড করবে শক্তি দ্বারা, যেটা কম শক্তি সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা 3d এর শক্তি আর 4s এর শক্তি এটা বের করবা। 3d এর শক্তি n+l সমান কত? এখানে প্রধান শক্তি স্তর 3 আর সহকারী স্তর l এর মান হচ্ছে কি আছে d। d এর মান কত? d এর মান আগে শিখে আসছি কত, যে মান কি s0 0 p1 d2 f3। তাহলে এখানে d এর মান কত? 2। এই যে 2 যোগ করো, কত আসে আমাদের? সমান সমান 5। আর 4s এর শক্তি সমান সমান কত? এই একই সূত্রের মধ্যে n+l সমান সমান 4, s এর মান কত? 0 সমান সমান কত? 4। তাহলে শক্তি কম কোনটা, 5 না 4? অবশ্যই 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 কি 3d ইজ গ্রেটার দেন কত? 4s। তাহলে ইলেকট্রন কোথায় যাবে? ওই ইলেকট্রন যাবে 4s এ। এই কারণে ইলেকট্রন 4s এ আগে 2টা দিবা, আগে 2টা দিবা, 2টা দেওয়ার পর পরেরটা 3d 1 এ যাবে। এটা হচ্ছে সেই আমাদের ইলেকট্রন বিন্যাস, যাকে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস বলা হয় স্ক্যান্ডিয়ামের। ঠিক আছে, আমরা এরকম আরেকটা ইলেকট্রন বিন্যাস শিখবো, সেটা হচ্ছে ক্রোমিয়ামের। কার? ক্রোমিয়ামের। আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী যেটা সেটা হচ্ছে 24। হ্যাঁ, 24 এটা যদি আমরা খেয়াল করি তো দেখো তো 24 এটার ইলেকট্রন বিন্যাস আমরা যদি করতে যাই, হ্যাঁ, দেখি যে কত আসে। দেখো 1s2 2s2 2p6, এরপর 3s2 3p6, এরপর খেয়াল করো 18 হয়ে গেছে, লাগে 6টা। 3p এর পরে 3d আছে আর কি আছে? 4s আছে। আচ্ছা,
এখানে দেখো কি আছে 3D আর 4s, 3D তে যাবে না 4s এ যাবে, আগেরটা কিন্তু কমন পড়ে গেছে। এখন যেহেতু 3D এবং 4s এর মধ্যে হ্যাঁ শক্তি আমরা যদি বের করি যে 3D এর শক্তি সমান 3D এর শক্তি কত, n প্লাস l, n এর মান কত 3 যোগ d, l এর মান কত 2 সমান 5। 4s এর শক্তি, s এর শক্তি সমান কি n প্লাস l সমান কি দেখো তো, n এর মান কত 4 যোগ s এর মান 0 সমান সমান কত 4। আচ্ছা এই যে 4 হইলো, ঠিক আছে। আচ্ছা আমাদের অবশ্যই 4 ছোট 5 বড়, তার মানে কি হ্যাঁ, তার মানে অর্থাৎ 4h is less than কত 3d। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, আরে আগে 4s এ যাবে। তাহলে 4s এ দিয়ে দাও, 4s এ কয়টা দিবা তুমি জানো যে তুমি 2টা দিবা, ঠিক আছে। আচ্ছা 2টা দিলে পরে দেখ খেয়াল করো, আসলে 18টা আর 2টা কয়টা হইলো 20টা হইলো না, মানে 3p6 পর্যন্ত 18, আর 24টা হইতে গেলে লাগে কয়টা, আরো 6টা লাগে তাই না। 18 6 24, তাহলে 2টা দিলা, তাহলে কয়টা 20টা লাগে কয়টা 4টা। এই যে 4টা তুমি কিন্তু দিয়ে দিলা। তুমি কিন্তু এভাবে করে আসবা পরীক্ষায়, যে ক্রোমিয়াম 24 এভাবে করে আসবা, বলবা যে হ্যাঁ আমি পারছি 100% আমার তো হবেই, আমারটা ভুল হবে না। কিন্তু আসলে এখানে একটু ভুল আছে। ওই যে স্থায়িত্ব বা স্থিতিশীলতা একটা ফ্যাক্টর আছে না, সেই ফ্যাক্টরের মধ্যে দেখা যায় ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। যেহেতু ডি পূর্ণ মানে 10টা, ডি পূর্ণ মানে কি 10টা, আর অর্ধপূর্ণ মানে কি, অর্ধপূর্ণ মানে হচ্ছে 5টা। হ্যাঁ পূর্ণ হইলে 10টা আর অর্ধপূর্ণ হইলে কয়টা 5টা। তাহলে দেখো অর্ধপূর্ণ হইতে 5টা লাগলে মানে 5টা ইলেকট্রন হইলেই তো সেটা বেশি স্থিতিশীল হয়। এই কারণে তখন কি করবা, তখন এই যে 4s দেখতেছো না, হ্যাঁ এই 4s এ এবং এই 3d তে একটু কাজ করে নিতে হবে। হ্যাঁ কি কাজ করতে হবে, যে এইখানে আমাকে যা করছি ভুল করছি, এখানে আমাকে প্রথমে এই 4s1 এ তখনই যাব যখন এরকম নিয়ম অনুযায়ী না পড়বে, এটা এক্সেপশনাল। এই কারণে এখানে একটা দেয়া আর এই 5টা এখানে আইসা এটা স্থিতিশীল করবে। এখন এটা ইলেকট্রন বিন্যাস আমার হয়ে গেল। এটা হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। আমাদের এরকম আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে যেটাকে বলা হয় আয়রনের ইলেকট্রন বিন্যাস। আয়রনটা হ্যাঁ একটু খেয়াল করি সবাই, আয়রনটা সবাই খেয়াল করি। আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে Fe26। এটা যখন আমরা করব তখন খেয়াল করি 1:2:2p6, এরপর 3:3p6, 18 হয়ে গেছে। 18 হয়ে গেলে লাগে কয়টা, কত 8টা লাগে। 3p পরে আমার 3d আছে আর কি আছে 4s আছে। আচ্ছা 3d তে আগে যাবে না 4s এ আগে যাবে, অবশ্যই 4s এ 2টা দেওয়ার পর বাংলা একটা 6টা, এই 6টা এখানে দেবে। এটাই হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেললে মোটামুটি আমরা সবাই ইনশাল্লাহ হ্যাঁ ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যত প্রশ্ন আছে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং আমার এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, ইনশাআল্লাহ অবশ্যই অনেক কিছুই শিখতে পারবে। আমি আবার বলি, আমার ক্লাস আমি কি কি শেখাইলাম, ক্রোমিয়াম 24 এর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস শেখাইলাম, এরপর আয়রনের ইলেকট্রন বিন্যাস শেখাইলাম, এরপর স্ক্যান্ডিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস শেখাইলাম, এরপর আপবর্ন নীতিতে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে সেটা শিখাইলাম, এরপর আমরা সূত্র যেটা যেভাবে শিখছি সেটার আমরা সংশোধনী সুন্দর একটা সূত্র শিখাইলাম, যেটা আর কখনোই তোমাকে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, যেমন 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d, একদম শক্তির ক্রম অনুযায়ী এখানে কোনো ভুল নাই, শক্তি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করা আছে সুন্দর করে সূত্র। আর তুমি কি করতে, আগে মুখস্থ করতে, এখন আর মুখস্থ করতে হবে না। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা লিখবা, প্রত্যেকটা সংখ্যার সাথে একটা করে s দিয়ে দিবা। উল্টা দিক থেকে যদি 7 পর্যন্ত দাও, 7 থেকে শুরু করে 7-এর পরে হ্যাঁ p লিখবা, তারপরে হ্যাঁ যেমন 7 এখানে কি 7 না, এই যে 7-এর পরে p লিখবা, তারপর হ্যাঁ পর্যায়ক্রমিকভাবে 6-এর পরে p লিখবা, তারপর পর্যায়ক্রমিকভাবে 5-এর পরে p লিখবা, তারপর পর্যায়ক্রমিকভাবে 4-এর পরে p লিখবা। এভাবে হ্যাঁ লিখে লিখে আমরা সবগুলা p ফিল আপ করবো সংখ্যা দিয়ে। এইখানে 7 লিখছিলাম, 7-এর পরে p লিখছি, 7 থেকে 1 কম তাহলে কি 6, পির সাথে 6 লিখবো। তার আগের ডার ক্ষেত্রে পির সাথে যদি আমার এই
6s হয় তার আগে পি 5p লিখবো, ঠিক একই রকম ভাবে 5s হলে তারপর এটা 4p লিখবো, এভাবে পর্যায়ক্রমিকভাবে p কাজ করব। আমরা মনে রাখবো সবসময় যে 2d অরবিটাল হয় না, মানে দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল হয় 2s আর 2p, তৃতীয় শক্তি স্তরে 3টা অরবিটাল হয় 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তর থেকে যত উপরে যাবে 4টা করে অরবিটাল হবে। তার মানে 1 নম্বর শক্তি স্তরে 1টা অরবিটাল, 2 নম্বর শক্তি স্তরে 2টা অরবিটাল, 3 নম্বর শক্তি স্তরে 3টা অরবিটাল, 4 নম্বর শক্তি স্তরে 4টা অরবিটাল। তাহলে 3 নম্বর শক্তি স্তর মানেই 3 দিয়া হইরা spd, 2 নম্বর শক্তি স্তর মানেই হচ্ছে 2 দিয়া হইরা sp শুধু, তারপরে d হবে না। এই কারণেই কিন্তু 2d ইম্পসিবল, 2f তো প্রশ্নই আসে না। এরপর 3 নম্বর সূত্র 3f ইম্পসিবল, হ্যাঁ, এরপরে 3f এর পরে আর কিছু নাই। এরপরে বাকি সবগুলাই 4 নম্বর সূত্রকে 4টা করি, এসপি আছে, হ্যাঁ, পিও আছে, ডিও আছে, এফও আছে, অর্থাৎ 4 এর সাথে সব যাবে, 5 এর সাথেও সব যাবে, এরকম করে হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের কি অনেক ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত উপভোগ করে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবে আশা করি। হ্যাঁ, আজকের ক্লাসটা তোমাদের ইফেক্টিভ হবে। সবাই লাইভটি শেয়ার করে দাও, তোমার বন্ধুকে জানিয়ে দাও। আমাদের এসএসসি 2027 পরীক্ষার্থী অথবা এসএসসি ভোকেশনাল 2027 যারা আছো তাদের জন্য একটা পেইড ভর্তি অফার চলতেছে। এই বছরের জন্য ফ্রি, কিন্তু শর্ত হচ্ছে বছর সবাইকে ভর্তি হতে হবে। সবাই একটু ভর্তি হয়ে কনফার্ম করে দিও। প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ লেসন আওয়ার এসএসসি ভোকেশনাল পরীক্ষা 2027 অনলাইন বেস পড়তে হোয়াটসঅ্যাপে। ধৈর্য ধরে এই লেসনটি দেখার জন্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর পদার্থ রসায়ন, গণিত, ইংরেজি এবং বাংলার জটিল সমস্যার সহজ সমাধান পেতে আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।